আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এখন আপনাদের নিয়ে যাচ্ছি দুপুরের বাংলাদেশ দেখানোর জন্য যমুনা টেলিভিশনে। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। দুদিন বিরতির পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় ঐকমত্য কমিশন। রাষ্ট্রের মূলনীতি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ গুরুত্ব পাচ্ছে 5 এজেন্ডা। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় ধ্বংসের মুখে জীববৈচিত্র্য, বললেন প্রধান উপদেষ্টা। বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে 6 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে। ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ। সবচেয়ে শক্তিশালী বোমা মেরেও ধ্বংস করা যায়নি ইরানের পারমাণবিক কর্মসূচি, পেন্টাগনের প্রতিবেদন। পিলখানা হত্যাকাণ্ড দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল, বলছে স্বাধীন তদন্ত কমিশন। ব্যর্থতা রয়েছে তৎকালীন সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর। 8 জন সংশ্লিষ্ট রাজনীতিবিদদের জবানবন্দি নেওয়া হয়েছে। এর মধ্যে 3 জনের সাক্ষাৎকার জেলে নেওয়া হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দিয়ে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ। তৈরি হচ্ছে ফার্মেসি ও অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক, থাকবে আলাদা সচিবালয়ে। সরকারি স্বাস্থ্যসেবা সম্পর্কে মানুষের অসন্তোষ আছে, কিন্তু তীব্র মাত্রায় না সেটা। আমরা এটাকে আরো অনেক বেশি সন্তুষ্ট করতে চাই তাদেরকে, এবং তাদের যেই জায়গায় ব্যয়, এই ব্যয়গুলো আমরা কমাতে চাই। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এনসিসি গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনে। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে দ্বিতীয় পর্বে রাজনৈতিক দলগুলোর সাথে এই বিষয়ে ভিত্তিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। দুদিন বিরতির পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 10:30টায় বৈঠক শুরু হয়। দ্বিতীয় পর্বের 5 দিনে যেসব সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য হয়নি সেগুলো নিয়েও আলোচনা শুরু করেন নেতারা। দ্বিতীয় পর্বের আলোচনায় এখনও বেশিরভাগ ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। আর এই পর্বে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে দলগুলোর সাথে মোট 20টি বিষয় নিয়ে আলোচনার প্রস্তুতি আছে কমিশনের। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ আশা করেন আজকের আলোচনায় অগ্রগতি হবে। সব দল সহযোগিতা করছে, সংস্কারের বিষয়ে আন্তরিক বলেও জানিয়েছেন তিনি। আমরা গত কিছুদিন ধরে আলোচনার ক্ষেত্রে যে সমস্ত বিষয় অমীমাংসিত থেকেছে এবং ক্ষেত্র বিশেষে পারস্পরিকভাবে সম্পর্কিত বলে বিবেচিত হয়েছে, সেগুলিকে আজকে আমরা আলোচনা করার জন্য সূচিতে অন্তর্ভুক্ত করেছি। আমরা আশা করছি যে ক্ষেত্রেও খানিকটা অগ্রগতি অর্জন করা যাবে। অন্তর্বর্তী সরকার পরিবেশ রক্ষায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে, যা বাস্তবায়ন করলে নিজ আবাসস্থলে ফিরবে বন্যপ্রাণী, এমনটা মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর চীন মৈত্র সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে, কিন্তু সেই পরিবেশকে মানুষ নিয়মিত ধ্বংস করে যাচ্ছে। এ সময় তিনি বলেন, জুলাইয়ে অসীম সাহসিকতা দেখিয়েছে তরুণ প্রজন্ম, তারাই নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছে। তাই তরুণদের জলবায়ু মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার এ পর্যন্ত 11,459 একর বনভূমি, 20টি খাল, 4টি নদী দখলমুক্ত করেছে। এছাড়া সুপার শপগুলোর 100% পলিথিন মুক্ত হয়েছে। আর অনুষ্ঠানে পরিবেশের জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অবদান রাখা 31 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের মধ্যে পরিবেশ সংরক্ষণের বিষয়ে কিছু উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্বাস করি এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে শালবন, সোনাদিয়া বন আর চুনতি বন তার হারানো রূপ ফিরে পাবে। বন্য প্রাণীরা আবার তাদের আবাসে ফিরে আসবে। আমি এদেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই,
জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে। পিলখানা হত্যাকাণ্ড দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল। তৎকালীন সশস্ত্র বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। সকালে রাজধানী সায়েন্স ল্যাবরেটরি পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়েছে। আর তদন্ত কাজের অগ্রগতি তুলে ধরে কমিশন সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান তিনি জানিয়েছেন, এই ঘটনায় আওয়ামী লীগের দুই নেতা জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজমি ইমেইলের মাধ্যমে সাক্ষ্য দিয়েছেন। আর তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতা তথ্য প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি। বলেন, হত্যাকাণ্ডের আলামত ধ্বংসের চেষ্টা করা হয়েছে। কমিশন সভাপতি জানিয়েছেন, আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ বৃদ্ধির অনুরোধ করা হয়েছে। লিখিত জবানবন্দি প্রদান করার জন্য সেনা সদর পরিচয় দিয়েছে বলে এ পর্যন্ত প্রাপ্ত প্রতীয়মান। গোয়েন্দা ব্যর্থতার স্বরূপ অফিসার ও তাদের পরিবারের সদস্যদের জবানবন্দি থেকে কারণ বিশ্লেষণ করা হচ্ছে। খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনা 8 জন সংশ্লিষ্ট রাজনীতিবিদদের জবানবন্দি নেওয়া হয়েছে। এর মধ্যে 3 জনের সাক্ষাৎকার জেলে নেওয়া হয়েছে। 3 জন উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছেন। 2 জন পলাতক আওয়ামী লীগ নেতা ইমেইল এ জবানবন্দি দিয়েছে। দুদিন বিরতির পর আজ সকাল 10:30টায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয় এবং সেই বৈঠক চলছে। আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। সবুজ, আজ যেমনটি ডক্টর আলী রিয়াজ বললেন যে যারা আছেন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ তারা অনেকটাই আসলে বলছেন যে আশ্বস্ত করেছেন, অনেক বিষয়ে হয়তো একমত হওয়ার সম্ভাবনাও রয়েছে, কোঅপারেটিভ তারা এমনটিও বলছেন। আপনি কি আপডেটস জানলেন এ সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন? বৃষ্টি, মূলত আজকের যে মূল আলোচনার বিষয়বস্তু 5টি রাখা হয়েছে। এর মধ্যে সকাল থেকে অর্থাৎ একটি বিরতি দেওয়া হয়েছিল কিছুক্ষণ আগে অল্প সময়ের জন্য। সেই বিরতির আগ পর্যন্ত মূলত রাষ্ট্রের যে মূলনীতি সেই মূলনীতিটি নিয়ে আলোচনা হয়েছে এবং সেই জায়গাতে আসলে আগের যে আলোচনা, আগের 5 দিনের যে আলোচনায় সেই আলোচনার বিষয়বস্তু নিয়েই মূলত বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছেন। অর্থাৎ পঞ্চম সংশোধনী আগে থাকবে নাকি পঞ্চদশ সংশোধনের আগের অবস্থা, অর্থাৎ 72-এর যে মূলনীতি ছিল সেই মূলনীতিতে ফিরে যাবে নাকি পঞ্চম সংশোধনীর পরে যেই বিষয়টি ছিল সেই বিষয়টিতে থাকবে। এটি নিয়ে একমত না হওয়ার কারণে মূলত ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটি প্রস্তাবনা দেয়া হয়েছিল। সেই প্রস্তাবনাতে রাজনৈতিক দলগুলো ঐকমত হবে কি হবে না সেই বিষয়টি তারা জানতে চেয়েছেন এবং তারা বলছেন যে এই নির্বাচনের পর যেই দল ক্ষমতায় যাবে তারা ঠিক করবে যে মূলত পঞ্চম সংশোধনীর আগের অবস্থায় ফিরে যাবে নাকি পঞ্চদশ যে সংশোধনী সেই অবস্থার আগে ফিরে যাবে। সেটি রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে জাতীয় সংসদে ঠিক করবে রাখা হবে কি হবে না। সেই কারণে মূলত আজকের যে মূলনীতি নিয়ে আলোচনাটি সেই আলোচনাটি এখন অসমাপ্ত রেখেই এটি পরবর্তীতে আলোচনার জন্য রাখা হয়েছে এবং পরবর্তী যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়ে আলোচনা শুরু হয়েছে, অর্থাৎ এনসিসি নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে। সেখানেও যেহেতু আগেও আলোচনা হয়েছে, আগের 5 দিনে এনসিসিতে কেউ কোনো রাজনৈতিক দলেই আসলে ঐক্যমতে পৌঁছাতে পারেনি। সেই কারণে মূলত ঐকমত্য কমিশনের পক্ষ থেকে নতুন একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে যে এনসিসি নামের পরিবর্তনে সাংবিধানিক একটি নিয়োগ কমিটির নাম প্রস্তাব করা হয়েছে। এই সাংবিধানিক নিয়োগ কমিটিটি কি রকম হতে পারে সেটি নিয়ে আলোচনা হবে। দেখা যাক একমত হয় কিনা। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। আবারও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। তেল আবিবের বিরুদ্ধে এবার তেহরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে IRGC। দাবি, মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইরানের বিভিন্ন স্থানে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে IDF। দেশটির উত্তরাঞ্চলীয় রাশদ শহরে বেশ কয়েকটি ড্রোন হামলার কথা জানায় বার্তা সংস্থা ISNA। সফলভাবে সেগুলো প্রতিহতের দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়েছে তাবরিজ, তেহরান, মাশহাদ সহ একাধিক শহরে। এদিকে ইসরায়েলমুখী 2টি ড্রোন ধ্বংসের দাবি করেছে IDF, যা ইরান থেকে ছোঁড়া হয়েছে ধারণা করে বিবৃতি দেয় ইসরায়েল।
আগ্রাসী ইসরায়েল ড্রোন ব্যবহার করে আবারও আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। সকাল থেকে এখন পর্যন্ত দেশের কিছু নির্দিষ্ট এলাকা লক্ষ্য করে আক্রমণ করেছে। হামলা অব্যাহত থাকলে আমরা এর উচিত জবাব দেব। সবচেয়ে শক্তিশালী বোমা মেরেও ধ্বংস করা যায়নি ইরানের পারমাণবিক প্রকল্প। প্রায় অক্ষত রয়েছে সকল সেন্ট্রিফিউজ। মার্কিন অভিযানের 3 দিন পর পেন্টাগনের প্রাথমিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয় বড়জোর মাস 2 পিছিয়ে যেতে পারে কর্মসূচির গতি। আর এই প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। ভুল আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সরকারি প্রতিবেদন ফাঁস হওয়াকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন। 30,000 পাউন্ডের 14টি বাংকার বাস্টার বোমা, 30টির মতো টমাহক মিসাইল, আনুমানিক 75টি প্রিসিশন গাইডেড উইপন, এত সব ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করেও ইরানের কতটা ক্ষতি করতে পারল যুক্তরাষ্ট্র? স্বয়ং মার্কিন গোয়েন্দা তথ্যই বলছে ইরানের পারমাণবিক স্থাপনার তেমন কোনো ক্ষতি হয়নি। শনিবার অত্যাধুনিক 7টি B-2 বোমারু বিমান সহ মোট 125টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের 3 সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। অভিযানের পর এটিকে ইতিহাসের অন্যতম সফল হিসাবে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু 72 ঘন্টা না পেরোতে ট্রাম্পের দাবিকে ভুল প্রমাণ করে নতুন তথ্য জানালো পেন্টাগন। অপারেশন মিডনাইট হ্যামার নামক অভিযানটি নিয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, যেখানে দাবি করা হয় যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচির উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। হামলার পরও প্রায় অক্ষত ছিল সেন্ট্রিফিউজগুলো, এমনকি কোনো ক্ষতি হয়নি মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়ামেরও, যা উঠে আসে CNN, CBS এর মতো গণমাধ্যমগুলোর প্রতিবেদনে। রিপোর্ট অনুসারে ইরানের বেশিরভাগ প্রকল্পই এখনও অক্ষত। তেমন কোনো ক্ষতি হয়নি ভূগর্ভস্থ স্থাপনার, শুধু স্থলভাগের অবকাঠামোই ধ্বংস হয়েছে হামলায়। আর তাতে বড়জোর মাস 2 পিছিয়ে যেতে পারে কর্মসূচির গতি। কিন্তু গণমাধ্যমগুলোর দাবি অস্বীকার করেছে হোয়াইট হাউস, জানায় প্রেসিডেন্টকে হেয় করতেই দেয়া হচ্ছে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্পও। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রতিবেদনগুলোকে অসত্য আখ্যা দেন তিনি। আর গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনাকে রাষ্ট্রদ্রোহিতার সাথে তুলনা করেছেন ট্রাম্প নিযুক্ত মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফ। এর আগে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয় ইরান, যার হদিস পায়নি জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে কমপক্ষে 10টি পারমাণবিক বোমা বানানো যাবে। অবশ্য ইসরায়েলি কর্মকর্তাদের শঙ্কা, গোপনে কিছু পরমাণু স্থাপনা তৈরি করেছে ইরান, বড় কেন্দ্রগুলো আক্রান্ত হলেও যেখান থেকে কাজ চালিয়ে নেওয়া যাবে। অনিক রহমান, যমুনা নিউজ। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির নায়ক হতে চাইছেন ট্রাম্প। সবার আগে এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ভারত পাকিস্তান সংঘাত বন্ধেরও কৃতিত্ব নিতে দেখা যায় তাকে। প্রস্তাব দেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতার। ঠিক কী কারণে সারা বিশ্বের সংঘাতের যুদ্ধ বন্ধে এত তৎপর মার্কিন প্রেসিডেন্ট? বিভিন্ন বিশ্লেষণ বলছে শান্তিতে নোবেল পাওয়ার আশা হতে পারে অন্যতম কারণ। ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন বিমান হামলার পরপরই শুরু হয় তোলপাড়। কাতার এবং ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা করে ইরান, ফলে শঙ্কা দেখা দেয় পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার। তবে ইরানের ওপর পাল্টা হামলার পরিবর্তে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে 12 দিন ধরে চলা সংঘাতের সমাপ্তি হয়েছে জানিয়ে শুভেচ্ছা জানান তিনি। যুদ্ধবিরতির পরেও হামলা পাল্টা হামলার ঘটনায় ইরান ইসরায়েলের উপর ক্ষোভ ঝাড়েন প্রেসিডেন্ট। এদিকে আমেরিকার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কোনো ধরনের প্রাণহানি ছাড়াই তেহরানের পরমাণু প্রকল্প ধ্বংস করার জন্য ট্রাম্পকে বাহবা জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রেসিডেন্ট ট্রাম্প একজন মার্কিনীরও প্রাণহানি না ঘটিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছেন। এখন আমরা যে পর্যায়ে আছি, এক সপ্তাহ আগেও তেমনটা ছিলাম না। সপ্তাহখানেক আগেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল, এখন তারা অক্ষম। তাই এটি একটি অনেক বড় বিষয়। ইরান ইসরায়েলের ইস্যুতে যুদ্ধবিরতির বিষয়টি সবার আগে সামনে নিয়ে আসেন ট্রাম্প। ঠিক এমনটাই করেছিলেন ভারত পাকিস্তানের সংঘাতের পরেও। ফলাও করে বিভিন্ন সময় কৃতিত্ব নিতেও দেখা যায় তাকে। এর আগে রাশিয়া ও ইউক্রেন সংঘাত বন্ধের জন্যও মধ্যস্থতার প্রস্তাব দেন তিনি। তবে ঠিক কী কারণে সকল সংঘাত মীমাংসায় অবদান রাখতে চাইছেন ট্রাম্প? দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পূর্বে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের অঙ্গীকার করেন তিনি। কিছু বিশ্লেষণ বলছে নিজ অনুসারীদের মাঝে সেই প্রতিশ্রুতি রাখতেই ট্রাম্প এই সমঝোতার নায়ক হতে চাইছেন।
তবে বেশ কিছু গণমাধ্যমের বিশ্লেষণ বলছে শান্তিতে নোবেল পুরস্কার চাইছেন ট্রাম্প। বারাক ওবামার চেয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতেই নেমেছেন এই মিশনে। বিভিন্ন সময়ে নোবেল প্রদানের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। অভিযোগ তুলেছেন শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য হলেও তাকে সেই সম্মান দেওয়া হচ্ছে না। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননা মামলার পরবর্তী শুনানি 2 জুলাই। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে এমন বক্তব্যের জন্য শেখ হাসিনা সহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি শেষে আদালত নতুন দিন ধার্য করেন। এর আগে প্রশ্ন ওঠায় রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে আইনজীবী আমির হোসেনকে নতুন করে নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর প্রসিকিউশন বলছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। আর এই আইন অনুযায়ী এখন আদালত অবমাননার মামলায় এই দুজনের সাজা দিতে পারবে ট্রাইব্যুনাল। 1 জুলাই থেকে স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন শুরু হচ্ছে। অপেক্ষা এখন অনুমোদনের। সুপারিশ বাস্তবায়নে কাজ করবে আলাদা সচিবালয়। গুরুত্ব পাচ্ছে কম টাকায় অত্যাবশ্যকীয় ওষুধ, রোগ নির্ণয় সরকারি সুবিধা বাড়ানো এবং প্রাথমিক স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়। স্বাস্থ্য খাতকে জনমুখী ও সর্বজনীন করতে 2024 সালের 17 নভেম্বর একটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। প্রতিবেদন জমা হয় চলতি বছরের 5 এপ্রিল। স্বাস্থ্য বিভাগ বলছে, কমিশনের সুপারিশ বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। গুরুত্ব পাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা। বিষয়টিকে মৌলিক অধিকার হিসেবে আইন তৈরি করা হবে। মধ্য জুলাইয়ে চূড়ান্ত হবে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা। এর ফলে 250-র বেশি জরুরি ওষুধ কম টাকায় কিনতে পারবেন রোগীরা। এছাড়া সারা দেশে সরকারি ফার্মেসি ও অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলছে সরকার। যদিও আমরা মনে করি যে এখনও সরকারি স্বাস্থ্যসেবা সম্পর্কে মানুষের অসন্তোষ আছে, কিন্তু তীব্র মাত্রায় না সেটা। আমরা এটাকে আরও অনেক বেশি সন্তুষ্ট করতে চাই তাদেরকে, এবং তাদের যেই জায়গায় ব্যয়, এই ব্যয়গুলো আমরা কমাতে চাই। এখন পর্যন্ত সরকারি স্বাস্থ্যসেবা নেওয়ার পরে মূলত ব্যয় করতে হয় 2টো জায়গায়, একটা ওষুধ, একটা ডায়াগনস্টিক। বড় সিদ্ধান্ত বাস্তবায়নের আগে বিদ্যমান সক্ষমতা ও জনসম্পদ কাজে লাগিয়ে সর্বোচ্চ সেবা নিশ্চিতের লক্ষ্য স্বাস্থ্য বিভাগের। কমিশনের সুপারিশ বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘসূত্রতা এড়াতে করা হবে স্বাধীন সচিবালয় বা টাস্কফোর্স। প্রধান থাকবেন স্বাস্থ্যের শীর্ষ কর্মকর্তাদের কেউ। সরকার যেহেতু এটা বাস্তবায়ন করছেন, সরকারের সকল সংশ্লিষ্ট দপ্তরগুলো তাদেরকে কনসাল্ট করে তাদের মাধ্যমে, এবং আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েটের মাধ্যমে সেটা আমরা করবো। নাম সেক্রেটারিয়েট হতে পারে, ইউনিট হতে পারে, অথবা এটা একটা টাস্ক ফোর্স হতে পারে, যে কোনো নাম হতে পারে, কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। এটা নির্ভর করে আমাদের কীভাবে অনুমোদনটা পাওয়া যায়। শহরে প্রাথমিক স্বাস্থ্যসেবার আয়োজন নেই বললেই চলে। বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে চায় সরকার। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। যাচাই বাছাই ছাড়াই দুদক মহাপরিচালক সহ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক নিজেদের এই অবস্থান তুলে ধরে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা এই শিরোনামে একটি লেখায় দুদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন। এ বিষয়ে দুদকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, একটি প্রতারক চক্র দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসছে, যার সাথে দুদকের কর্মকর্তাদের কোনো সম্পর্ক নেই। দুদকের কোনো কর্মকর্তা যে কোনো অনৈতিক প্রস্তাব দিলে দুদকের টোল ফ্রি হটলাইন 106 নম্বরে অথবা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গাছ থেকে ফুল ছেঁড়া নিয়ে 2 গোষ্ঠীর সংঘর্ষে 7 পুলিশ সদস্য সহ 30 জন আহত হয়েছেন। গতরাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এই ঘটনা। পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে ফুটবল খেলা নিয়ে মহাজনবাড়ি সরকার বাড়ির মধ্যে ঝগড়া, পরে স্থানীয়ভাবে সেটি মীমাংসাও হয়। আবার মঙ্গলবার বিকেলে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 গোষ্ঠীর ছেলেদের মধ্যে ফুটবল খেলা চলছিল। ওই সময় মহাজনবাড়ির এক ছেলে পাশের একটি কবরস্থান থেকে ফুল ছিঁড়ে নিয়ে যায়। এরপর সরকার বাড়ির আরেক ছেলে স্কুল আঙিনা থেকে একটি ফুল ছিঁড়ে নেয়। পরে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা, এক পর্যায়ে হাতাহাতি, পরবর্তীতে সংঘর্ষ, ভাঙচুর এবং আগুন দেওয়া হয় দোকানপাট, বাড়িঘরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ঘটনায় 30 জন আহত হয়েছে, যার মধ্যে 7 পুলিশ সদস্য রয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ তৃতীয় দিনের মতো কলম বিরতি কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার
ঐক্য পরিষদ বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত কলম বিরতি পালন করা হবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রফতানি কার্যক্রম এই কর্মসূচির বাইরেই থাকছে। গতকালও 5 ঘন্টা কলম বিরতি অবস্থান কর্মসূচি পালন করেন রাজস্ব কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অভিযোগ, সংস্কার সম্পর্কিত কমিটিতে ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি রাখা হয়নি, এমনকি ঐক্য পরিষদের সাথে আলোচনাও করা হয়নি। আন্দোলনরতদের বিভিন্ন স্থানে বদলির উদ্যোগ নেওয়া হচ্ছে। আর এনবিআর চেয়ারম্যানের অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়ে আসছে কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে তারা। ডলারের বিনিময় মূল্য বাজারের উপর ছেড়ে দেওয়া হলেও দামের ক্ষেত্রে এর বড় কোনো প্রভাব পড়েনি। মাসের ব্যবধানে দাম বেড়েছে 1 টাকারও কম। আর এ সময় কোনো ধরনের হস্তক্ষেপও করেনি বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ ভালো থাকায় সুফল মিলেছে। বাজার স্থিতিশীল রাখতে যোগান স্বাভাবিক রাখার পাশাপাশি তদারকিও অব্যাহত রাখতে হবে, যাতে কেউ কারসাজির সুযোগ না পায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ঋণের শর্ত পূরণে গেল মাসের মাঝামাঝি সময়ে ডলারের বিনিময় মূল্য ছেড়ে দেওয়া হয় বাজারের উপর। এরপর পেরিয়ে গেছে 1 মাসেরও বেশি সময়। আশঙ্কা থাকলেও এ সময় দামের উপর বড় ধরনের কোনো প্রভাব পড়েনি। লেনদেন হচ্ছে 123 টাকারও নিচে। বাংলাদেশ ব্যাংক বলছে, চাহিদা এবং যোগানের ভিত্তিতেই এখন নির্ধারিত হচ্ছে ডলারের দাম। কোনো ধরনের হস্তক্ষেপ নেই কেন্দ্রীয় ব্যাংকের। আমরা যখন মার্কেটের উপর ছেড়ে দেই তখন কিন্তু আমরা নিজেরাও খুব বেশি যে কনফিডেন্স ছিলাম তা না। এটা কোথায় চলে যেতে, অনেক উপরে চলে যেতে পারে, কিন্তু সেটা কিন্তু হয়নি। কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়া এবং কোনো প্রকার ডলার বাজারে ছাড়া আমরা ছাড়ি নাই, কিন্তু এই যোগান দেওয়া ছাড়াই মার্কেট যে সর্বোচ্চ 1 টাকার মধ্যে ফ্ল্যাকচুয়েশন হওয়াটা কিন্তু অবশ্যই আপনারা এটাকে স্টেবিলি বলতে হবে। রপ্তানি প্রবৃদ্ধি এবং উচ্চ প্রবাসী আয়ে বেড়েছে বৈদেশিক মুদ্রার যোগান। সে তুলনায় আমদানি না বাড়ায় চাহিদা ছিল তুলনামূলক কম, যার ইতিবাচক প্রভাব পড়েছে রিজার্ভের উপর। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের তদারকি এবং চাহিদা যোগানের সমন্বয়কেও ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ডলার সাপ্লাই বেশ ভালো অবস্থায় আছে, রেমিটেন্স, এক্সপোর্ট, আর তার সাথে সাথে বাজেট সাপোর্টে আমরা কিছু পেয়েছি গত কয়েক মাস। এই জুন মাসে আশা করা হচ্ছে কয়েক বিলিয়ন ডলার একসাথে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি বাজেট সাপোর্ট এই মাসে ঢুকলে আমার মনে হয় সাপ্লাই ওভারঅল এবং সেটার ভিত্তিতে রিজার্ভ একটা ভালো অবস্থায় থাকবে এবং সেটারই একটা সুফল আমরা পাচ্ছি। হঠাৎ করে এলসি খোলা শুরু হয়ে যায় বেশি, মেশিনারি এলসি, কমোডিটি এলসি, র ম্যাটেরিয়াল এলসি। আমার যদি এক্সপোর্ট প্রসেস প্রপোর্শনেটলি না থাকে তাহলে একটা নেগেটিভ হয়। সুতরাং ওই দিকে খেয়াল রাখতে হবে। ইম্পোর্ট, এক্সপোর্ট, রেগুলেটরি অথরিটি সবারই ভালো করে খেয়াল করে যদি আগাতে চাই তাহলে কোনো অসুবিধা নেই, নাহলেই প্রবলেম হতে পারে। খোলা বাজারেও মোটামুটি স্থিতিশীল রয়েছে ডলারের বিনিময় মূল্য। অর্থ পাচার রোধ করায় ডলার বাজারে আপাতত অস্থিরতার কোনো আশঙ্কা নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বর্তমান নির্বাচন কমিশনেই আস্থা রাখতে চায় জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, বিগত 3টি কমিশনের মতো নয় এবারের নির্বাচন কমিশন। সকালে নির্বাচন কমিশন ভবনে যায় জামায়াত ইসলামের একটি প্রতিনিধি দলের সাথে। ইসিতে যান তিনি এবং ইসির সাথে বৈঠক শেষে হামিদুর রহমান আজাদ বলেছেন, আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ হয়েছে অন্যায়ভাবে রাজনৈতিক কারণে জামায়াতের নিবন্ধন ও প্রতীক বাতিল করেছিল আওয়ামী লীগ। বিচার বিভাগ ও কমিশনের সিদ্ধান্তে গণতন্ত্র ও ন্যায় বিচারের পথ সুগম হয়েছে। এ সময় স্থানীয় সরকার নির্বাচন ও নির্দলীয় সরকারের অধীনে করার প্রস্তাব দেন তিনি। দাবি জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সংস্কার যেন কাগজে কলমে না থাকে সেই আহ্বানও জানান তিনি। আমরা আগেও বলেছি, আমরা ইলেকশন কমিশন, সরকার সবকিছু আমরা অবজার্ভ করে চলছি। বিশেষ করে ইলেকশন কমিশন তো এখনো কার্যক্রম প্র্যাকটিক্যালি করেন নাই, ওনারা যা করছেন হলো অফিসিয়ালি করছেন। সুতরাং এই জায়গায় আস্থা অনাস্থার বিষয়টা আমরা আপাতত মন্তব্য করছি না, আমরা অবজার্ভ করছি এবং এই পর্যন্ত ওনারা যে জায়গায় সঠিক কাজ করেছে আমরা সেটা সঠিক বলবো, কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে। প্রায় 2 মাস ধরে উপাচার্য নেই খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। এতে করে প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। আটকে আছে কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং ঈদের বোনাস। অন্যদিকে বিশ্ববিদ্যালয় অনুমোদনের 4 বছর পরও স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন হয়নি। ভাড়া করা ভবনেই চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।
দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত ও সর্বাধুনিক মানের উচ্চশিক্ষার সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে 2021 সালে শুরু হয় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। নগরীর নিরালা মোড়ে একটি ভবন ভাড়া নিয়ে চালু হয় কার্যক্রম। এরপর কেটেছে 4টি বছর, কিন্তু এখনও ভাড়া ভবনেই কোনো রকমে চলছে প্রতিষ্ঠানটি। লক্ষ্য পূরণ তো দূর, প্রকল্পের অর্থ ছাড় না হওয়ায় আটকে আছে জমি অধিগ্রহণ এবং স্থায়ী ক্যাম্পাস তৈরির কাজ। আমাদের প্রকল্পের মেয়াদ আমি যতদূর জেনেছি 2027 সালে 30 জুন শেষ হবে। এখন পর্যন্ত আমাদের ভূমি অধিগ্রহণ করা হয়নি, অথচ সমসাময়িক অন্যান্য মেডিকেল ইউনিভার্সিটি যেগুলি আছে সেগুলি অলরেডি তাদের অর্থ অনুমোদন করা হয়েছে এবং তারা ভূমি অধিগ্রহণ করে ফেলেছে। তা সেক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে আছি। শুধু স্থায়ী ক্যাম্পাস নিয়ে নয়, সম্প্রতি বেতন বোনাস নিয়েও জটিলতা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে। মেয়াদ শেষ হওয়ায় গত 30 এপ্রিলের পর থেকেই ক্যাম্পাসে নেই উপাচার্য। অভিভাবক না থাকায় প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। উপাচার্য মহোদয় অনুপস্থিতির কারণে আমরা কিন্তু আর কোনো ক্রয় কার্য করতে পারছি না। উনি যেহেতু আয়ন ব্যয়ন কর্মকর্তা, তো ওনার অনুপস্থিতিতে আমরা না পাচ্ছি নিজেরা বেতন নিতে, না পারছি আমরা যাদের কাছে ক্রয় কার্য করেছি সেই সব পার্টিকে, সেই সব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমরা বিল পরিশোধ করতে। উপাচার্য না থাকায় কর্মকর্তা কর্মচারী কেউই পাননি মে মাসের বেতন ও ঈদ বোনাস। চলতি মাসের বেতন পাওয়া নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। এই অবস্থা দূর করতে দ্রুত উপাচার্য নিয়োগের দাবি তাদের। আমাদের 2 মাস যাবৎ প্রায় বেতন হচ্ছে না, আমাদের আর্থিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখনও উপাচার্য নিয়োগ হয়নি, সে মনে হয় না এই মাসেরটাও বেতন পাবো। তাকে দেখা যাচ্ছে যে আমাদের ভাড়া বাসায় থাকতে হয়, সেক্ষেত্রে আমাদের বাসায় থাকাও একটা কষ্টকর। আমরা বেতন নেই তো খরচ করার জন্য, আমরা এখন বেতন না পেলে খরচটা করব কিভাবে, আর খরচ না করলে আমাদের পরিবারকে আমরা চালাবো কিভাবে। 5-6টা পরীক্ষার বিল, টিচারদের বিল, ডাক্তারদের বিল, নার্সদের বিল সেগুলো পড়ে আছে। তারা প্রতিনিয়ত আমাদেরকে বলতেছে যে আপনারা বিল আটকে রাখছেন কেন। শুরুতে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও চলতি বছরের 13 এপ্রিল খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণ করে অধ্যাদেশ জারি করে মন্ত্রণালয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। একদিকে তীব্র নদী ভাঙন, অন্যদিকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলা হচ্ছে। বর্ষার শুরুতেই মানিকগঞ্জের দৌলতপুরে রুদ্রমূর্তি ধারণ করেছে যমুনা নদী। এরই মধ্যে বিলীন হয়েছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার সহ বহু স্থাপনা। ভয়াবহ এই ভাঙনের জন্য অবৈধ বালু উত্তোলনকে দুষছেন স্থানীয়রা। আপনার বাড়ি এক জায়গায় থাকি, অমুক জানের এক জায়গায় থাকি, রাইখে বাড়ি করি, আবার 1 বছর থাই ভেঙে যায়। দৌলতপুর উপজেলার পারুরিয়া গ্রামের সোনামিয়া 8 বার নদী ভাঙনের শিকার তিনি। এবারও সরাতে হচ্ছে বসতঘর, ভিটেমাটি গেছে নদী গর্ভে। তার মতো এমন দুর্দশা নদীপাড়ের বহু মানুষের। বর্ষার শুরুতেই যমুনার ভয়াবহ ভাঙনে দিশেহারা স্থানীয়রা। নদী ভাঙ্গনি, ঘর বাড়ি সরা আমরা অন্য জায়গায় নিয়ে গেছি, আমাদের এখানে থাকার মতন ব্যবস্থা নাই। 2 বছর 3 বছর ধরে বাঁধতে দিব খালি কয় এই আশায় আনহে আমাদের আনহে কোনো জায়গায় আনহে আশ্রয় নেওয়ার জায়গা নাই। গেল কয়েকদিনের ভাঙনে বাঘুটিয়া ইউনিয়নে বাজার সহ অর্ধশতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে নদীতে। ভাঙন ঝুঁকিতে 4 তলা ভবনের 2টি মাদ্রাসা সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। বাঘুটিয়া বাজারের সাথে একটা প্রাইমারি স্কুল আছে, এগুলো সব হুমকির মুখে। যদি এখনই এটাকে নদী ভাঙন রোধ করা না হয়, অতি তাড়াতাড়ি এই প্রতিষ্ঠানও ভেঙে যাবে, তার সাথে সাথে এলাকার হাজার হাজার বাড়িঘর বিলীন হয়ে যাবে। হঠাৎ করে যমুনার এমন রুদ্রমূর্তির কারণ হিসেবে স্থানীয়রা দোষছেন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে। ভাঙনে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হলেও থেমে নেই চক্রটির বালু উত্তোলন। ওপারেও যা দেখি ওপারেও ডিজার, এপারে আসি এপারেও ডিজার। তাহলে এই ডিজারে যদি মাটি কাটে তাহলে আমাদের দেশের মানুষ বসবাস করবে কোথায়? জায়গা জমি সব গাঙ্গে, এরা আবার মাটি কেটে আবার নিয়ে ই করা ধরছে, আবার গহীন করা ধরছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। জরুরি পদক্ষেপ হিসেবে এই কাজ চললেও এটি স্থায়ী সমাধান নয় বলছেন এই কর্মকর্তা। স্থায়ী অবকাঠামো নির্মাণের পূর্বে পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করা হয় এবং পাশাপাশি আমরা যে চরগুলাকে যেন আমরা নদী শাসনের আওতায় আনতে পারি এবং স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। সম্প্রতি দৌলতপুরের বাচামারা এলাকায় যমুনার ভাঙনে বিলীন হয় একটি প্রাইমারি স্কুলের 3 তলা ভবন। বিএম খোরশেদ, যমুনা নিউজ।
মানিকগঞ্জ। বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হাভিয়ের ক্যাব্রেরাকে আরও সময় দিতে চান সাফ জয়ী ফুটবলার আমিনুল হক। বারবার কোচ পরিবর্তন না করে একজনকে লম্বা সময় দেবার পক্ষে বিএনপির ক্রীড়া সম্পাদক যমুনা টেলিভিশনকে জানান দেশের ফুটবল নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্ল্যান। ভিআইপি টিকিট পেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দর্শক গ্যালারিতে বসেই দেখলেন। ফিরে গেলেন জাতীয় স্টেডিয়ামের সেই স্মৃতির সেলুলয়েডে। আমিনুল হক সাবজয়ী গোলরক্ষক, বাংলার ফুটবলের স্বর্ণযুগের সারথি হেড কোচ হাভিয়ের ক্যাব্রেরাকে আরও একটা সুযোগ দিতে চান। আমরা রাতারাতি সবকিছু পরিবর্তন করে ফেলতে চাই, এটা আমাদের একদম আমি যখন খেলেছি তখনও আমি দেখেছি যে আমরা একটা কোচ এনে তাকে বলে দেওয়া হয় যে তোমাকে 1 বছর সময় দিলাম, তুমি আগামী 1 বছরের ভিতরে এই দলকে চ্যাম্পিয়ন করাই দিবে। আরে ভাই, ওর কাছে কি জাদুর কাঠি আছে নাকি যে ও চ্যাম্পিয়ন করাই দিবে? আমি যদি 25 বছর কোচ চেঞ্জ করি, তো কোচ আইনা তো আপনার বাংলাদেশের ফুটবলের খেলোয়াড়দের তো পারফরমেন্স চেঞ্জ করতে পারবেন না। তা একটা কোচকে দীর্ঘদিন সময় দিতে হবে, একটা খেলোয়াড়কে দীর্ঘদিন সময় দিতে হবে, ওই যে অফিসিয়াল যারা রয়েছে তাদেরকেও অনেক সময় দিতে হবে ফুটবলের জন্য। তাহলেই সবার সমন্বয়ে কিন্তু একটা ভালো কিছু অর্জন করা সম্ভব। লুডভিগ ডি ক্রুইফ, রেনে কোস্টাররা বাংলাদেশের ফুটবলকে টেকনিক্যালি ডেভেলপ করতে আলোচনায়, কিন্তু আমিনুল হক মনে করেন তৃণমূলের ফুটবল উন্নয়ন না ঘটালে বিশ্বের সেরা কোচ এনেও লাভ হবে না। 1 নম্বর হচ্ছে আমাদের তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের প্রত্যেকটি জেলায় জেলায় রেগুলার ফুটবল লিগ হতে হবে। 3 নম্বর হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি খেলোয়াড়দের ভিতরে পেশাদারিত্ব মনোভাব প্রতিষ্ঠিত করতে হবে। সিঙ্গাপুরের ম্যাচ দেখেই মালয়েশিয়ায় দলের কাজে গিয়েছিলেন। দেশে ফিরে যমুনা টেলিভিশনকে জানালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলার ক্রীড়াঙ্গন নিয়ে প্ল্যান। বাংলাদেশের স্পোর্টস নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অনেক স্বপ্ন রয়েছে, অনেক বড় পরিকল্পনা রয়েছে, যার পরিকল্পনার কিছুটা আমি কিছুদিন আগে লন্ডনে একটি প্রোগ্রাম গিয়েছিলাম, তিনি কিছু বিষয় শেয়ার করেছেন। সেখানে শুধু ফুটবল না, আমরা প্রথমত যেটি চাই যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, এবং সেখানে সিলেক্টিভ কিছু খেলাধুলা থাকবে। সেই খেলাধুলা, যেই খেলাধুলাতে আমাদের সাফ গেমসে কিংবা আমাদের অলিম্পিকে ভালো কিছু করার সুযোগ রয়েছে, সেই ইন্ডিভিজুয়াল গেমস বা আমাদের দলীয় যে খেলাগুলো রয়েছে, সেখানে আমরা প্রত্যেকটি খেলাকে সিলেক্ট করে, সেটা 8টি 10টি খেলা হতে পারে, সেগুলোকে সিলেক্ট করে আমরা প্রত্যেকটি স্কুলে বাধ্যতামূলক করে দিব। যেভাবে বাংলা, ইংলিশ, অঙ্কের জন্য আমাকে 100 মার্ক পেতে হয়, ঠিক একইভাবে ওই খেলাধুলার জন্য তাকে 100 মার্ক পেতে হবে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজে ভারতের দেয়া 371 রানের বিশাল টার্গেট পেরিয়ে শেষ দিনে জয় তুলে নিল ইংল্যান্ড। বেন্টেকেটের সেঞ্চুরিতে 5 উইকেটের জয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল ইংলিশরা। লিডসে শেষ দিনে স্বাগতিকদের জয়ের জন্য করতে হতো 350 রান, আর ভারতের দরকার ছিল 10 উইকেট। তবে ইংল্যান্ডের জয়ের ভিত তৈরি করে দেন 2 ওপেনার জ্যাক ক্রাউলি, বেন্টেকেট। 188 রানের জুটি করে ক্রাউলি বিদায় নেন ব্যক্তিগত 65 রানে। দ্রুতই সাজঘরে ফেরেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ওলি পোপ। তবে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে 149 রানে থামেন বেন্টেকেট। আর পরের বলে রানের খাতা খোলার আগে আউট হন হ্যারি ব্রুক। 33 রান করে ফেরেন বেন স্টোকস। 71 রানের অবিচ্ছিন্ন জুটিতে দলের জয় নিশ্চিত করেন জো রুট, জেমস স্মিথ। রুট 53, স্মিথ অপরাজিত থাকেন 44 রানে। রাতে বায়ার্ন মিউনিখকে 1-0 গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করেছে বেনফিকা। হারলেও অবশ্য সমস্যা হয়নি জার্মান জায়ান্টদের, কারণ তারা আগেই নিশ্চিত করেছিল রাউন্ড অফ 16 ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে। এদিন ম্যাচ হারলেও আধিপত্য করেই খেলেছিল বায়ার্ন। 73% সময়ে বল দখলে রেখে 13টি শট নেয় তারা, 4টি ছিল গোলমুখে, আর একবার জালে বলও জড়িয়েছিলেন বাভারিয়ান, কিন্তু অফসাইডের ফাঁদে বাতিল হয়ে যায় গোলটি। অন্যদিকে মাত্র 27% বল দখল রাখলেও আক্রমণে বেশ ধার বেনফিকার। ম্যাচের ব্যবধান গড়ে 13 মিনিটে আন্দ্রেয়াসের গোল ব্যবধান করে দিয়েছে। 29 জন শেষ 16তে ফ্লামেঙ্গোর মুখোমুখি হবে বায়ার্ন। ফিফা ক্লাব বিশ্বকাপে ইউএসটেনিসকে 3-0 গোলে হারিয়েছে চেলসি, আর এই জয়ে ডি গ্রুপে রানার্স আপ হয়ে শেষ 16 টিকিট কেটেছে ব্লুরা। ফিলাডেলফিয়ার প্রথম গোলের জন্য চেলসিকে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের অতিরিক্ত সময়। এনজো ফার্নান্দেজের ফ্রি কিক থেকে হেডে গোল করে চেলসিকে লিড এনে দেয় আদা রাবিও। আর এই ছিল আমার কাছে দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী জান্নাতুল কলি।